রতন তার খুড়তুতো দাদা অনিকেতের বিয়েতে গ্রামে এসেছে। গ্রামের বিয়ে সে আগে কখনোই দেখেনি। বাড়ি থেকে তার মায়ের আসার কথা ছিল, কিন্তু তার হঠাৎ জ্বর হয়ে যাওয়ার কারণে তাকেই আসতে হয়। রতনের জন্মের আগে থেকেই তার পরিবার শহরে থাকে। শহরের জীবন আর গ্রামের জীবন যে এত আলাদা, এখানকার মানুষরা এত আন্তরিক, এইসব জিনিস দেখে রতনের মন ভরে যায়। বিয়ে বাড়িতে এসে সে খুব আনন্দ করে। বরযাত্রী গিয়ে রতন নন্দিনী নামে একটি সুন্দরী মেয়েকে দেখে। প্রথম দেখাতেই নন্দিনীকে তার খুব ভালো লেগে যায়। সবাই যখন খেতে বসেছিল তখন নন্দিনী তার বান্ধবীদের সঙ্গে নিয়ে রতনের কাছে আসে আর বলে, আপনি বরের ভাই না? আপনাকে একবার জামাইবাবু ডেকেছে। আমাকে? আমি তো এই সবে খেতে বসেছি। ও আচ্ছা, তাহলে বলে দেবো যে আপনি এখন আসবেন না বলেছেন। আরে না না, আমি একটু পরে খেতে বসবো, দেখি দাদা কি বলছে। রতন সেখান থেকে উঠে তাড়াহুড়ো করে চলে যায়। আসলে রতন তার দাদার জুতোকে সঙ্গে নিয়ে খেতে বসেছিল, যাতে করে কোনো পক্ষের কেউই জুতো চুরি করতে না পারে। রতন উঠে যাওয়ার পর নন্দিনী এবং তার বান্ধবীরা চুপি চুপি সেখান থেকে জুতোটা নিয়ে চলে যায়। এদিকে রতন তার দাদার কাছে গিয়ে জানতে পারে যে সে তাকে ডাকেইনি। তখন হঠাৎ রতনের মনে পড়ে যায় যে সে বরের জুতো ফেলেই চলে এসেছে। এরপর পুরো ব্যাপারটা সে বুঝতে পারে। এরপর সেই জুতো নিয়ে ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষের মধ্যে একটু রসিকতা, একটু আলাপ আলোচনা এবং কথা কাটাকাটি হয়। সবই কিন্তু মজার ছলে। পরের দিন বৌভাতে রতন আবার নন্দিনীকে দেখে। এদিনকে নন্দিনী খুব সুন্দর একটি পোশাক পরেছিল। রতন মুগ্ধ চোখে তাকিয়ে দেখতে থাকে। শহরে আসার পর থেকে রতন নন্দিনীকে ভুলতেই পারে না এবং তাকে ফোন করে প্রপোজ করে। কি হলো, তুমি কিছু বলছো না যে? আসলে আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। তোমাদের পরিবার শহরে থাকে, ওরা কত মডার্ন, ওরা আমার মতো গ্রামের মেয়েকে মেনে নেবে? তুমি রাজি কিনা বলো, তাহলেই হবে। বাড়ির সকলকে রাজি করানোর দায়িত্ব আমার। তুমি যদি পুরো দায়িত্ব নিতে পারো তাহলে আমার আর কিসের চিন্তা, আমি রাজি। এভাবেই নন্দিনী এবং রতনের প্রেমের গল্প শুরু হয়। 2 মাস পরের ঘটনা। বিশাখা দেবী এবং তার বড় বৌমা সোমা সকাল সকাল একটি বিষয় নিয়ে কথা বলছিল। ব্যাপার হলো, বিশাখা দেবীর 2 ছেলে, সুরেশ এবং রতন। সুরেশের বিয়ে তো সোমার সঙ্গে 2 বছর আগেই হয়েছে। এখন রতন গ্রামের একটি মেয়ে নন্দিনীকে বিয়ে করতে চায়। বাড়িতে সবাই তাকে এ নিয়ে সতর্ক করে, কিন্তু সে কারোর কথা শুনতে রাজি নয়। যদি সে বিয়ে করে তবে নন্দিনীকেই করবে। বিশাখা দেবীকে দেখে মনে হচ্ছিল তিনি খুবই বিরক্ত। তার বৌমা তাকে আরো বেশি রাগিয়ে তুলছিল। মা, আপনি একবার শেষবারের মতো ছোটদার সঙ্গে কথা বলে দেখতে পারেন তো। শহরে এত ভালো ভালো সুন্দরী মেয়ে আছে, আর ছোটদার পছন্দ হলো গ্রামের ওই মূর্খ নন্দিনীকে। আমি তো প্রথমেই আপনাকে বলেছিলাম ছোটদাকে শুধু শুধু গ্রামে পাঠাচ্ছেন। আর বলছো কেন? আমারও এখনো ওই দিনকার কথা মনে পড়লে না নিজের উপরে রাগ ধরে উঠছে। তোমার শ্বশুরের আত্মীয় স্বজনরা সবাই গ্রামের। ছেলে মেয়েরা যাতে গাঁইয়া না হয়ে যায়, তাই তোমার শ্বশুর মশাইকে জোর করে শহরে এনেছিলাম। ছেলেদেরকে এখানে ভালো স্কুলে পড়িয়েছি, শহরের আদব কায়দা সব শিখিয়েছি। এত কষ্টের পরেও আবার ছেলে সেই গ্রামের মেয়ের চক্করেই পড়ে গেল। আমি কিছু বুঝতে পারছি না মা। আমার কিটি পার্টির বান্ধবীরা যদি জিজ্ঞাসা করে যে তোর ছোট যা কতদূর পড়াশোনা করেছে বা কোনো শহরের মেয়ে নয়, তখন আমি কি বলবো ভেবে দেখেছেন? আরে বাবা, তুমি তোমার কিটি পার্টির বান্ধবীদেরকে নিয়ে পড়ে আছো। আমি তো ভাবছি আমার আত্মীয় স্বজনদের কথা। সবার বৌমাদের খুঁত বার করি আমি। আর আমার বৌমা যখন গ্রামের গাঁইয়া মূর্খ মেয়ে হবে, তখন তারা কি আমায় ছেড়ে দেবে ভেবেছো? তারা তো আমাকে কথা শোনাবেই। আর তোমার কি মনে হয় আমি আমার ছেলেকে বোঝাইনি? 1000 বার বুঝিয়েও কিচ্ছু হয়নি। আমি এ নিয়ে না আর মাথা ঘামাতে পারছি না। বিশাখা দেবী এবং সোমা কোনোভাবেই চাইছিল না যে নন্দিনী তাদের বাড়িতে বউ হয়ে আসুক, কিন্তু ছেলের সামনে তাদেরকে হার মানতেই হয় এবং নন্দিনী বউ হয়ে তাদের বাড়িতেই আসে। বিয়ের পরের দিন সকালে, মা আজকে আমার প্রথম রান্না, আপনি বলুন মা আমি আজ কি রান্না করব? এমন করে বলছে যেন চাইনিজ, ইটালিয়ান, মেক্সিয়ান সব রকমের রান্না করতে পারে। বিদেশি কোনো খাবারের নাম শুনেছে কিনা তাই সন্দেহ। আরে বাবা, সেই তো চাল ডাল ভাত চচ্চড়ি রান্না করবি, তা আবার জিজ্ঞাসা করার কি আছে? কি হলো মা, আপনি কিছু বলছেন না যে? আরে বাবা, কি বলবোটা কি? তোমার যা ইচ্ছে তুমি তাই রান্না করো, আমার মাথা খেও না তো। শাশুড়ির এরকম জবাব নন্দিনীর খুব খারাপ লাগে এবং সে চুপচাপ সেখান থেকে রান্নাঘরে চলে যায়। এদিকে সোমা তার ঘর থেকে বেরিয়ে শাশুড়ির কাছে আসে। তখন বিশাখা দেবী তাকে বলেন, বড় বৌমা, তুমি একটু রান্নাঘরে গিয়ে ওকে বলে দাও তো
কোথায় কি রাখা আছে আর একটু সাহায্য করে দাও। না মা, আমি ওখানে যেতে পারবো না। ওই গাইয়া মেয়ের সাথে না আমি একসঙ্গে রান্না করতে পারবো না। কেন আমাকে ওখানে পাঠাচ্ছেন মা আপনি? আরে বাবা, আমি কি আর তোমাকে ওর সঙ্গে গল্প করতে আড্ডা দিতে পাঠাচ্ছি? একবার গিয়ে কোথায় কি আছে একটু বলে দাও না, না হলে গোটা রান্নাঘরকে একেবারে তছনছ করে রাখবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আর এমনিতেও এত বড় রান্নাঘর হয়তো জীবনেও দেখেনি। সত্যি সত্যি জিনিসপত্র ঘেটে দিলে আবার তখন গোছানো মুশকিল হয়ে যাবে। এই বলে সোমা রান্নাঘরে যায় এবং নন্দিনীকে বলে, এই যে দেখো, এদিকটা বাসনপত্র সব রাখা আছে, ওই খাবারটাই মশলাপাতি, আর এইদিকে চাল ডাল রাখা আছে। ফ্রিজে সবজি মাছ সবকিছু পেয়ে যাবে। তোমার যেটা ইচ্ছে তুমি তাই রান্না করো, আমি চললাম। বৌদি, এখানে তো দেখছি সবকিছু ননস্টিকের। তা সবকিছু ননস্টিকের হবে না তো কি মাটির হবে? তুমি কি ভেবেছিলে আমরা এখানে মাটির হাঁড়িতে রান্না করি? দিদি, বলছিলাম মাটির হাঁড়িতে না রান্না করতে পারো, কিন্তু এখানে তো মাটির প্রেসার কুকার, কড়া এসবও পাওয়া যায়। আসলে আমাদের গ্রামে না আমি সব মাটির কিনে রেখেছি, মা তো ওইসবেই রান্না করে। গ্রামে কেউ ননস্টিকের কড়াতে খেতেই চায় না। দেখো নন্দিনী, এটা তোমার গ্রাম নয়। এখানে মাটির কোনো জিনিসপত্র ব্যবহার করা হয় না, সব ননস্টিকের ব্যবহার হয়। তুমি গ্রামে যা যা করেছো তা তো আর এখানে করতে পারবে না। ধরো তুমি গাছে চড়তে, পুকুরে সাঁতার কাটতে, ধান জমি থেকে ধান কেটে আনতে, আনাজ তুলে আনতে। আমাদের শহরে তো আর এসব হয় না। আমরা শপিং মল থেকে আর অনলাইন থেকে সবকিছুটা কিনি। দিদি, আমি কোথায় বলছি যে গাছ থেকে পেড়ে আনবো? আমি জাস্ট বলছি যে বাজার থেকেই কেনা হোক, কিন্তু এই ধরনের প্লাস্টিক জাতীয় বা ননস্টিকের বাসনপত্র ব্যবহার করাটা ঠিক না। এতে শরীরের অনেক ক্ষতি হয়। দেখি, আমি এই সপ্তাহের মধ্যেই একবার বাজারে যাব আর মাটির জিনিসপত্র কিনে আনবো। মাটির কড়াতে রান্না খেয়ে দেখবে একবার, তার স্বাদই আলাদা, আর মাটির থালাতে খাওয়ার মজাটাই আলাদা। সোমা আর সেখানে দাঁড়ায় না, সে সোজা তার শাশুড়ির কাছে যায় এবং বলে, মা শুনেছেন আপনার ছোট বৌমা কি বলছে? বলে রান্নাঘরে ননস্টিকের জিনিসপত্রের বদলে সব মাটির জিনিসপত্র কিনবে। গ্রামে যেমন মাটির জিনিসপত্রে রান্না করতো, এখানেও তেমন করবে। এই ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার রান্নাঘরটাকে কি মাটির হেসের বানিয়ে ফেলবে ও? আরে বাবা, লোকজন আত্মীয় স্বজন এসে যদি ওইসব দেখে, তাহলে ওরা আমাদের ব্যাপারে কি ভাববে বলো তো? এতে আর ওর কি দোষ বলুন? যেখানকারের মেয়ে সেখানের মতোই তো চালচলন হবে। তোমার পিসেমশাই ফোন করেছিলেন, তার বৌমা কদিনের জন্য নাকি এখানে এসেছে। সে তো বিদেশের কোন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছে। তার কথা শুনে ভেবেছিলাম আমি বিদেশের না হোক, অন্তত দেশের ভালো কোনো বাড়ির মেয়েকে বউ করে আনবো। আর আমার ভাগ্যে জুটলো দেখো না, এক গাইয়া ভূত। আর মন খারাপ করে কি করবেন মা? যা ভাগ্যে লেখা ছিল তাই তো হয়েছে। দেখা যাক এরপরে বাড়িতে আর কি কি পরিবর্তন হয়। কারণ ছোটদাকে যদি এইসব কথা বলা যায়, তাহলে ছোটদা তো তেলে বেগুনে জ্বলে উঠবে একেবারে। জ্বলে উঠবে বললেই হলো? আমি ওর সঙ্গে কথা বলবো। এসব গ্রামের চালচলন তার আমার বাড়িতে চলতে পারেন না। না। পরের দিন নন্দিনী বাজারে যায় এবং খুঁজে খুঁজে মাটির কুকার, কড়া এসব কিনে আনে এবং সমস্ত ননস্টিকের কড়া সরিয়ে দিয়ে মাটির জিনিসপত্রে রান্নাবান্না শুরু করে। তার হাতের রান্না বেশ সুস্বাদু ছিল। তার রান্না খেয়ে শাশুড়ি এবং বড় যা কেউ আর তার দোষ ধরতে পারে না, তবে তারা তাকে মন থেকে সাপোর্ট করতো না। রান্নাবান্না সারা হয়ে গেলে কাজের মেয়ে তুলে রান্নাঘরে গিয়ে বলে, বৌদি, তোমার রান্নাবান্না হয়ে গেছে গো, দাও আমি থালা বাসনগুলো মেজে তারপর ঘর মুছবো। না তুলে, তোমাকে থালা বাসন মাজতে হবে না। এসব মাটির জিনিসপত্র, এগুলোকে খুব সাবধানে পরিষ্কার করতে হবে। শোনো না, বলছি তুমি তোমার বাকি কাজগুলো সেরে নাও, এগুলো আমি করে নিচ্ছি। কাজের মেয়ে কাজ করে চলে যাবার পর বিশাখা দেবী তার ছোট বৌমার কাছে এসে বলেন, তুমি যদি বাড়ির সমস্ত কাজ করে নেবে, তাহলে আমি শুধু শুধু কেন কাজের মেয়েটাকে এতগুলো টাকা দিয়ে রেখেছি? মানছি গ্রামের মেয়ে তুমি এসব করে বেড়াতে, কিন্তু শহরে তো আমাদের একটা রেপুটেশন আছে নাকি? বাইরের লোক যখন এসে দেখবে বাড়ির বউ ঘরে থালা বাসন মাজছে, তখন আমাদের মান সম্মানের কি হবে ভেবে দেখেছো? মা, নিজের বাড়িতে নিজের কাজ করতে মান সম্মান কমে যায় নাকি? আমরা তো ছোটবেলা থেকেই শিখে এসেছি নিজের কাজ নিজের হাতে করাই ভালো। এতে করে তো মানুষ ছোট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দেখো ছোট বৌমা, তোমার গ্রামের নিয়ম কানুন না আমার বাড়িতে ফলানোর চেষ্টা করবে না। এতই যদি গ্রামে থাকা শখ, তাহলে এসেছিলে কেন এখানে? শাশুড়ি তাকে প্রায়ই এসব কথা শোনাতো, তাও বিশাখা কোনো কথা মনে আনতো না। একদিন সন্ধ্যাবেলা সোমা বিশাখা দেবীকে বলেন, মা, পিসিমা ফোন করেছিল, কালকে ওনারা বিদেশ ফেরত বৌমাকে নিয়ে আপনার ছোট বৌমাকে দেখতে আসবে। এবার আপনি ভাবুন কাল আপনার কি রকম হারে ইনসাল্টটা হবে। এই মহারানী তো নিজের জ্ঞানের চরকা চালাবে, আর আপনার মান সম্মান একেবারে মাটিতে মিশিয়ে দেবে। কিছুক্ষণ পর নন্দিনী তার শাশুড়ির কাছে গিয়ে বলে,
মা, আজ না আমি বাজার থেকে মাটির 4টে বোতল কিনে এনেছি। আসলে ফ্রিজের সমস্ত বোতল তো প্লাস্টিকের, একই তো ফ্রিজের জল খেতে নেই, আর যদি খাওয়াই হয় তাহলে প্লাস্টিকের বোতলে খাওয়াটা একেবারে উচিত নয়। এই জন্য আমি মাটির বোতল কিনেছি। আপনি কি জানেন, এসব ছোট ছোট পরিবর্তন করলে শরীরের অর্ধেক রোগ কমে যাবে, বাতাসের জীবাণু আমাদেরকে কাবু করতে পারবে না। নন্দিনীর কথা শুনে বিশাখা দেবী রেগে গিয়ে বলেন, বাহ বাহ বাহ, এখন স্কুল পাস নন্দিনী দেবী আমাদেরকে শেখাবেন কি করলে রোগ সারে আবার কি করলে রোগ সারে না। আচ্ছা ডাক্তার ম্যাডাম, বলুন আর কি কি করলে আমাদের রোগ হবে না? আমরা না হয় আজকের পর থেকে আর বাইরের ডাক্তার দেখাতে যাব না, আপনার কাছেই চিকিৎসা করাবো। মা, তুমি এভাবে কথা বলছো কেন? মানছি নন্দিনী গ্রামের মেয়ে, কিন্তু ও তো শেখার যথেষ্ট চেষ্টা করছে। গ্রামকে ভালোবাসে, তাই গ্রাম থেকে শহরে এসে চাকরি বাকরি করেনি। তা বলে তুমি ওকে এভাবে কথা শোনাবে? কথা শোনাবো না তো আর কি করব? সারা দিন রাত এটা নয় ওটা নয় করতে থাকে। আমার এই পুরো বাংলোটাকে গ্রামের ঝুপড়ি বানিয়ে রেখেছে। রান্নাঘরের কি অবস্থা করেছে না, একবার গিয়ে দেখ। সব মাটির জিনিসপত্র একেবারে ভরে দিয়েছে। ঠিক আছে, তুই যখন জেদ করেই ছিলিস গ্রামের মেয়েটাকে বিয়ে করবি, আমরা তো তাতে রাজি হয়ে গেছি। কিন্তু এবার এটা ওর দায়িত্ব যে ও আমাদের মতো করে চলবে নাকি আমরা ওর মতো করে চলবো। এইসব কথা শুনে নন্দিনী খুবই দুঃখ পায় এবং সে ধীরে ধীরে বলে, ঠিক আছে মা, আজকের পর থেকে আপনারা যা বলবেন আমি তাই শুনবো। দেখো বৌমা, আমি এরকম বলছি না যে তুমি আমাদেরই ইশারাতে চলবে, কিন্তু আমাদের স্ট্যাটাস গুলোকে তো আমাদের মেনটেন করতে হবে। সব থেকে প্রথম কথা হলো রান্নাঘর থেকে সমস্ত মাটির জিনিসপত্র সরিয়ে দাও, আর যেমন ছিল সেরকম করে দাও। নন্দিনী চুপচাপ রান্নাঘরে যায় এবং মাটির সমস্ত জিনিসপত্র একদিকে সরিয়ে রাখে। পরের দিন সকালবেলা নন্দিনী ননস্টিকের কড়াতে সমস্ত রান্নাবান্না করে। এরপর সে চুপচাপ নিজের ঘরে চলে আসে। কিছুক্ষণ পর বিশাখা দেবীর ননদ মেঘা দেবী তার বৌমা জুলিকে নিয়ে এসে উপস্থিত হয়। সকালে টিফিন করার পর তারা একটু গল্প গুজব করে। কিছুক্ষণ পর জুলি বলে, আন্টি, আমাকে এক গ্লাস জল দেবেন? আমার না খুব জল তৃষ্ণা পেয়েছে। বড় বৌমা, ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো। আরে না না আন্টি, আমি ফ্রিজে ঠান্ডা জল খাই না। আসলে আমি আমার জল সঙ্গে করেই এনেছি, আপনি শুধু একটা গ্লাস দিতে বলুন। আসলে কি জানিস, আমার বৌমা হচ্ছে মাটির বোতল ছাড়া জলই খায় না। সবার বাড়িতে তো আর মাটির জিনিসপত্র ব্যবহার করা হয় না, তাই ও বোতল সঙ্গে করে নিয়েই ঘোরে। তাই নাকি? তুমিও মাটির বোতলে জল খাও? হ্যাঁ আন্টি, আমি মাটির বোতলেই জল খাই। আপনি জানেন মাটির বোতলে জল খাওয়াটা কতটা উপকারী? প্লাস্টিকের বোতলের থেকে 100 গুণ ভালো। এতে শরীরও ভালো থাকে আর জলের আসল স্বাদও পাওয়া যায়। ও আচ্ছা বড় বৌমা, 1টা বেজে গেল, লাঞ্চের একটু ব্যবস্থা করো। চলো সবাই মিলে টেবিলে চলো। খাবার টেবিলে এসে জুলি ফাইবারের এবং প্লাস্টিকের জিনিসপত্র দেখে বলে, বড় বৌদি, এই প্লেটগুলো সব ফাইবারের না? এত গরম গরম জিনিসপত্র আপনি এভাবে প্লাস্টিকের কন্টেনারে রেখেছেন? জানেন এতে শরীরের কত ক্ষতি হয়? আরে এগুলো তো একেবারে নতুন। বৌদি, এখানে পুরনো নতুনের প্রশ্ন নয়, প্লাস্টিকের জিনিসপত্র ব্যবহার করাটা খুবই ক্ষতিকর। আর এতে গরম জিনিসপত্র রাখলে এই প্লাস্টিক খাবারের সঙ্গে মিশে আমাদের শরীরে যায়, আর তার থেকে ক্যান্সার, অন্যান্য আরো রোগ হতে পারে। আমাদেরকে নিজেদের হেলথের জন্য সতর্ক থাকতে হবে। আমি তো আমার কিচেনের সমস্ত জিনিসপত্র মাটির জিনিসপত্র দিয়ে রিপ্লেস করে দিয়েছি। হ্যাঁ গো, মাটির জিনিসপত্রে রান্না খাবার এত টেস্টি হয় যে কি বলবো। আমি তো প্রথম বিশ্বাসই করতে পারছিলাম না। তারপর যখন বৌমা এসব ব্যবহার করা শুরু করলো তখন আমি মানলাম। আর জানো, প্রত্যেকটা জিনিসপত্র, হাঁড়ি, কলসি, কড়া সব কিছু একদম নিজের হাতে পরিষ্কার করে ও। কাজের লোককে তো একেবারে ছুঁতেই দেয় না। আন্টি, আপনি বলুন তো, এই সমস্ত জিনিসপত্র একটা কত দামি, তার উপরে কত কষ্ট করে খুঁজে খুঁজে সাবধানে বাড়িতে নিয়ে আসতে হয়। কাজের লোকেরা কি এর মর্যাদা দেবে? ওরা তো দুদিনেই সবকিছু ভেঙে ফেলবে। তার থেকে বাবা নিজের বাড়ির জিনিসপত্র নিজেই পরিষ্কার করি। একটু পরিশ্রম হয় ঠিকই কথা, কিন্তু ভালো স্বাস্থ্যের জন্য তো এতটুকু করতেই হয়। তাছাড়া বিদেশে তো প্রত্যেকটা মানুষই নিজের কাজ নিজে করে, ওখানে কেউ কারো সাহায্য করার জন্য থাকে না। এখান থেকে আমরা শিখেছি সব সময় নিজের কাজ নিজেকেই করতে হয়। বিদেশ ফেরত বউয়ের কথা শুনে বিশাখা দেবী এবং সোমা চোখ খুলে যায়। কয়েকদিন আগে যখন এই সমস্ত কথাবার্তা তাদের গ্রামের বউ বলছিল, তখন তারা তাকে নিয়ে হাসি মজা করছিল। কিন্তু আজ যখন সেই কথাই বিদেশ ফেরত বউ করছে, তখন তারা তার আসল অর্থ বুঝতে পারে। বিশাখা দেবী তার ছোট বৌমাকে সবার কাছে নিয়ে আসে এবং পরিচয় করায়। লোকজন চলে যাবার পর বিশাখা দেবী এবং সোমা
দুজনেই নন্দিনীর কাছে তার ব্যবহারের জন্য ক্ষমা চায় এবং পরের দিন থেকে নন্দিনীর কথা মতোই বাড়িতে মাটির জিনিসপত্রই ব্যবহার করা শুরু হয়। আরসি, আমি স্বপ্নেও ভাবিনি যে আমার মেয়ে একটা রিস্কাওয়ালার সঙ্গে। আরশির চোখে জল ছিল, তাও সে তার বাবার সামনে একভাবেই দাঁড়িয়েছিল। আর সে তার বাবাকে বলে, আমি জানি বাবা, তুমি রাজেশকে তোমার যোগ্য বলে মনে করো না, কিন্তু তুমি বিশ্বাস করো, রাজেশ খুব সৎ এবং খুব ভালো মনের মানুষও। ও আমাকে খুব ভালোবাসে বাবা। তুমি এত নির্লজ্জ হয়ে গেছো আমি ভাবতেও পারিনি। এত সম্পত্তি, টাকা পয়সা, পরিশ্রম সব তোমার জন্যই করেছি, আর তুমি এমন একটা ছেলেকে ধরে এনেছো যে আমার বাড়ির যোগ্যও না। আর তুমি ভাবছো কি করি যে এই রিস্কওয়ালাটাকে আমি ঘর জামাই করবো? কেন ভগবান, কেন? তুমি যদি ওর সাথে আমাকে এক করতে না পারো, তাহলে কেন আমাদেরকে দেখা করালে? কেনই বা দেখালে ওই দিন? আর সে নিজের ঘরে ঘুমাচ্ছিল। তখন তার বাবা সৌর সিংহানিয়া তার ঘরে আসে আর বলে, গুড মর্নিং প্রিন্সেস, চলো উঠে পড়ো, তোমার সঙ্গে আমি আজকে ব্রেকফাস্ট করব। কিছুক্ষণ পর আরশি খাবারের টেবিলে আসে। সেখানে অনেক কাজের লোক ওদের পরিবেশনের জন্য দাঁড়িয়ে আছে। গুড মর্নিং শ্যাম ভাই। আরসি, এই ঘরের লোকজন শুধু তোমার প্রয়োজনের জন্যই রেখেছি। এর মধ্যে কোনো সম্পর্কে জড়িয়ে পড়ো এটা আমি মোটেই চাই না। তুমি এখন ছোট, তাই জন্য এই গরিব ভিখিরিগুলোকে তুমি এখনো চেনো না। সৌর সিংহানিয়ার টাকা পয়সার খুবই অহংকার ছিল। সে তার যোগ্য কাউকেই মনে করতো না, কিন্তু তার মেয়ে আরশি ছিল খুব ভালো মনের মেয়ে। সে একদিন একটা জন্মদিন বাড়িতে গিয়েছিল। হাই ভগবান, মোবাইলের চার্জ তো শেষ হয়ে গেছে। এবার গাড়ি আমি কি করে বুক করব? আমার ড্রাইভারকে চলে যেতে বলাটাই ভুল হয়েছে। সেদিন খুব ঠান্ডা পড়েছিল। আরশি রাস্তার মাঝে দাঁড়িয়েছিল। হঠাৎ তখনই রাজেশ ওই রাস্তা দিয়ে রিক্সা নিয়ে যাচ্ছিল। আরশিকে দেখে রিক্সাটা থামিয়ে দেয়। আরে ম্যাডাম, আপনি কোথায় যাবেন বলুন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। আরশি রিক্সায় বসে পড়ে আর দুজনে একে অপরের সাথে অনেক কথাবার্তা বলে। ব্যাস ব্যাস, এখানেই দাঁড়িয়ে যান। এই নিন আপনার টাকা। ম্যাডাম, আমার কাছে কিন্তু খুচরো নেই। কোনো সমস্যা নেই, আপনি টাকাটা রাখতে পারেন। ম্যাডাম, আমরা হলাম গরিব, তাই জন্যই তো পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয়। এ নিন আপনার টাকা। এই বলে রাজেশ ওখান থেকে চলে যায়। রাজেশের ভালো মানুষই আরশির খুব পছন্দ হয়। আর সে প্রায়ই রাজেশের রিক্সায় করে যেত আসতো। আর এরকম করেই দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে। আর দুজনে সিদ্ধান্ত করে যে তারা দুজনে একে অপরের সাথে সারা জীবন কাটাতে চায়। কিন্তু আরশি কি তার বাবার সিদ্ধান্তের সামনে নিজে মাথা নত করবে? দেখো আরসি, তুমি ভুলে যাও ওকে। না বাবা, আমি এটা করতে পারবো না। 2 পয়সা রিস্কওয়ালা ও তোমাকে কি এমন দিতে পারবে? দুবেলা পেট ভরে খাওয়াতেও পারবে না। না বাবা, তুমি কি মনে করো যে জীবনে টাকাটাই সব কিছু? টাকাই সব খুশি দিতে পারে? জীবনে ভালোবাসার একটা ভালো জীবনসঙ্গীরও দরকার থাকে, যেটা হয়তো তুমি কোনোদিনও বুঝতে পারবে না। আমি চলে যাচ্ছি বাবা। এই বলে আরশি তার বাবার ঘর ছেড়ে চলে আসে আর রাজেশের সাথে একটা মন্দিরে এসে বিয়ে করে নেয়। আরশির শ্বশুরবাড়ি খুবই গরিব ছিল আর সেখানেই তার শ্বশুর শাশুড়ি আর ননদ ছিল। তার শাশুড়ি যমুনা তাকে খুব আনন্দ সহকারে বরণ করে। আসো বৌমা, আমাদের ঘরে তোমাকে স্বাগত জানাই। ধন্যবাদ মা। বৌদি দাঁড়াও একটু। এই বলে রজনী গাঁদা ফুল ছড়িয়ে দেয় আরশিকে ঘরে ঢোকার জন্য। এবার ভেতরে আসো বৌদি। আরশি ঘরের ভিতরে ঢুকে দেখে ঘর চারিদিক দিয়ে ভাঙা আর ঠান্ডা হাওয়া সোজা ঘরের ভিতরে ঢুকছিল। সেই জন্য তাদের ঘর প্রচন্ড ঠান্ডা ছিল। আরশি মনে মনে বলে, আরে এখানে তো অনেক ঠান্ডা। আরশির মুখ দেখে যমুনা বুঝতে পারে যে আরশির খুব ঠান্ডা লাগছে। মনে হচ্ছে বৌমার খুব ঠান্ডা লাগছে। রজনী, তুই তাড়াতাড়ি বিছানাটা করে ফেল। আর যেই মোটা কাঁথাটা দিয়ে বিছানা করিস, সেই যেটা আমি সেলাই করেছিলাম, ওটাই বৌমার জন্য বিছিয়ে দিস। রজনী তার মায়ের কথা মতো আরশির জন্য মোটা সেলাই করা কাঁথা দিয়ে বিছানা করে ফেলে। আরশি তার মায়ের সাথে মাদুরে ঘুমিয়ে পড়ে, যেটা দেখে আরশি বলে, আরে মা, তোমরা দুজনে এত ঠান্ডাতে শুধু মাদুরে শুয়ে আছো? বৌমা, তোমাকে আমাদের নিয়ে চিন্তা করতে হবে না, আমরা দুজনে ঠিক আছি, তুমি শুয়ে পড়ো। দুজনকে ঠান্ডায় থরথর করে কাঁপতে দেখে আরশির চোখে জল চলে আসে এবং সে বলে, আপনার কি মনে হয় মা, আমি আপনাদেরকে এই ঠান্ডায় কাঁপতে দিয়ে আমি আরাম করে শুয়ে থাকতে পারবো? না মা, আমি সেটা পারবো না। বৌমা, তুমি তোমার বাপের বাড়ি ছেড়ে আমাদের ঘরে এসেছো। তোমার তো নরম তুলোর বিছানায় শোয়ার অভ্যেস। তুলোর বিছানা তো আমাদের নেই, সেজন্য আমাদের যা ছিল তাই দিয়েই তোমাকে বিছানা করে দিয়েছি, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। কোথায় তোমার রাজপ্রাসাদের মতো বাড়ি, আর আমাদের কোথায় মাটির ঘর। মা, আমার কাছে এই মাটির বাড়ি ওই রাজপ্রাসাদের থেকেও অনেক বেশি মূল্যবান, কারণ এটা আমার নিজের বাড়ি। এরপর সবাই ঘুমিয়ে পড়ে আর খুব তাড়াতাড়ি আরশি তার গরিব শ্বশুরবাড়িতে মানিয়ে নেয়।
কিন্তু তারপরও আরশিকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। যেমন এত ঠান্ডায় কুয়োর জলে বাসন মাজা, মাটির উনুনে রান্না করা, তাকে রোজ এই সমস্ত কাজ করতে হতো। এত ঠান্ডায় তার রোজ খুব কষ্ট হতো। আজকে তো খুব ঠান্ডা, আজকে কুয়োর জল বরফের মতো ঠান্ডা হবে, আর আজ তো আমার হাতও চলছে না। দাও বৌদি, আজকে বাসনগুলো আমি মেজে দিচ্ছি, তুমি গিয়ে উনুনের সামনে বসে পড়ো, আমি আগুন জ্বালিয়ে দিয়ে এসেছি, যাতে তুমি এই ঠান্ডা একটু আরাম পাও। আর সে মাটির উনুনে খাবার তৈরি করে, কিন্তু পুরো ঘর ধোঁয়ায় ভরে যায়। আজ তো উনুনটা ঠিকভাবে জ্বলছেও না, মনে হচ্ছে কাঠগুলো সব কুয়াশার শিশিরে ভিজে গিয়েছে, তাই এত ধোঁয়া হচ্ছে। তখনই হঠাৎ করে সে দেখে তার বাবা তাদের বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। আর সে কাঁদতে কাঁদতে তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরে। বাবা, তুমি এখানে? আরে শুনছো, তুমি তাড়াতাড়ি বাইরে আসো, বৌমার বাবা এসেছে, মিষ্টির দোকানে গিয়ে একটু মিষ্টি কিনে নিয়ে আসো গো। এত গরিব হওয়া সত্ত্বেও আরশি শ্বশুর শাশুড়ি তার বাবার আদর যত্নের কোনো ত্রুটি রাখে না। তখনই রাজেশ একটা ছেঁড়া ফাটা জামা পরে কাঁপতে কাঁপতে ঘরের ভেতর থেকে আসে। রাজেশ, দেখো কে এসেছে, আজ বাবা এসেছে আমাদের বাড়িতে। প্রণাম নেবেন বাবা। তখনই সৌর সিংহানিয়া তার পাশ সরিয়ে নেয় আর অহংকার করে বলে, আজকে কত এমন রোজগার করেছো? 100 না 200 নাকি না 300? মাত্র তো ওই কটা টাকা ইনকাম করু, আমার মেয়েকে কেমন করে খুশিতে রাখবি? বাবা 250-300-র মতো হবে হয়তো। ওই টাকায় কি সংসার চলবে? তোমাদের এই বিক্রি করে খাবার দাবার তোমার ভালোভাবে জানা আছে যে এক বেলার খাবার দুবেলা খাও। আমার মেয়েটাকে কেমন ভাবে টর্চার করছো তোমরা, মেয়েটা একেবারে রোগা হয়ে গেছে। তুমি কি জানো আমার মেয়ে ঠিক টাইমে টাইমে খেত, নরম ভালো বিছানায় শুতো, আমি কখনোই ওকে কোনোভাবেই কষ্ট দিইনি। আর সেখানে কি না এত ঠান্ডায় তোমরা একটা মেয়েকে সোয়েটার পর্যন্তও দাও না। এই গরিব বিক্রিগুলো আমার মেয়েটাকে ঠান্ডায় মেরেই ফেলবে। এই দিনটাই দেখার জন্য কি তুমি মা বিয়ে করেছিলে? ব্যাস বাবা, চুপ করো তুমি এবার। আরশির গরিব শ্বশুর শাশুড়ি ননদার স্বামীর চোখ থেকে টপ টপ করে জল পড়তে থাকে। তখন আরশি বলে, বাবা, আমি ভেবেছিলাম বাবা তার মেয়ের টানে এখানে এসেছে, কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। তুমি তো আমার বাবা মার মতো শ্বশুর শাশুড়িকে তোমার পয়সা দেখিয়ে ওদের অপমান করতে এসেছো, ওদের মনে আঘাত দিতে এসেছো। তুমি চলে যাও বাবা, এখান থেকে তুমি চলে যাও, আর জীবনেও তুমি এখানে এসো না। সৌর সিংহানিয়ার এখনো অহংকার কমেনি, সে তার অহংকার দেখিয়ে ওখান থেকে চলে যায়। বৌমা, তোমার এটা করা উচিত হয়নি মা, ওনার সাথে এরকম ভাবে কথা বলার কি দরকার ছিল? উনি তো তোমার বাবা হন। উনি কিছু ভুল বলছেন না, উনি একেবারে ঠিকই বলেছেন। সব বাবা মাই তো চায় যে তার মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে সুখে থাকবে, এটা সত্য। তোমাকে আমি কোনোদিনই ওসব সুখ দিতেই পারিনি। আমার অত টাকা পয়সা কিচ্ছু চাই না, তার থেকে অনেক মূল্যবান আমার এই কুটির ঘর, কারণ এখানে আমার নিজের লোকেরা থাকে। এখানে থেকে আমি সব সুখ দুঃখ সব কিছু কাটাতে পারবো, আর এত ঠান্ডাও আমি কাটিয়ে দিতে পারবো। বৌমা, তুমি সারা জীবন ভালো থেকো। নিশ্চয়ই আমি আগের জন্মে কোনো পুণ্যের কাজ করেছিলাম, তাই তো তোমার মতো বৌমা পেয়েছি। আরশি তার গরিব শ্বশুরবাড়ির লোকেদের খুশি রাখার জন্য খুব যত্ন করত, কিন্তু যমুনা তার বৌমাকে ঠান্ডাতে কাঁপতে দেখে তার জন্য একটি সোয়েটার তৈরি করে দেয়। সময় কাটতে থাকে, সময়ের সাথে সাথে একদিন আরশি গর্ভবতী হয়ে যায়। আস্তে আস্তে গরমকাল পড়ে যায়। হাই ভগবান, আরশি বৌমা, এত কড়া রোদ্দুরে গরমে এখানে তুমি ঘুঁটে দিচ্ছ? তুমি না 8 মাসের গর্ভবতী? মা, আমার স্বামীও তো এত কড়া রোদ্দুরের গরমে রিক্সা টানে, যাতে আমাদের জন্য খাবার জোগাতে পারে। আর রশনি বেচারিটা, ও তো রাস্তা থেকে গোবর কুড়িয়ে আনে। আমাদের কষ্টে সংসার বলেই তো আমরা এসব করি। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি এবার চলো, বাকি ঘুঁটেগুলো আমি দিয়ে দেবো। এখন এখান থেকে চলো তো দেখি, তোমার জন্য গুড়ের পায়েস বানিয়েছি, খাবে চলো। এই দেখো বৌদি, আমি তোমার জন্য মেহেন্দি তৈরি করেছি, লাগিয়ে দেবো তোমার হাতে, কেমন? যখন আরশির শাশুড়ি তাকে পায়েস খাওয়াতে থাকে, তখন আরশির ননদ তার হাতে মেহেন্দি লাগিয়ে দিতে থাকে। তখনই বাইরের দরজায় দাঁড়িয়ে থাকা সৌর সিংহানিয়া এই দৃশ্য দেখে তার চোখে খুশির জল চলে আসে। আরে আপনি এখানে বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। না, এই ঘরে ঢোকার মতো আমার অধিকার হারিয়ে ফেলেছি। আমি আজকে বুঝতে পারলাম যে আমার মেয়ে আপনাদের ঘরে সুখে আছে। শুধু টাকা দিয়ে তো ভালোবাসা কেনা যায় না, ভালোবাসার জন্য ভালো একটা পরিবার দরকার। আমি এখন বুঝতে পারছি আমার মেয়ে এখানে সুখেই থাকবে, ওর কোনো ভালোবাসার অভাব হবে না। এই কথা শুনে আরশির চোখে জল চলে আসে, আর সে তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমাকে তুই ক্ষমা করে দে মা, আমি টাকার আগে কিছুই দেখতে পাইনি। হ্যাঁ, এখন আমি বুঝতে পেরেছি তুই তোর জন্য যোগ্য জীবনসঙ্গী পেয়েছিস। আপনারা যদি অনুমতি দেন, আমি তাহলে আরোহীকে কয়েকদিনের জন্য আমার বাড়িতে নিয়ে যেতে চাই। অবশ্যই নিয়ে যান, আরশি তো আপনারই মেয়ে। আরশি বৌমা, তুমি যাও। আরশি শ্বশুর শাশুড়ির প্রণাম নিয়ে বাপের বাড়ি চলে আসে,
আর রাজেশও টাকা পয়সা জোগাড় করে নিজের ঘরবাড়ি তৈরি করে ফেলে। তারপর থেকে সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।